আমার খুব কষ্টের মধ্যে দিয়ে, অভাবের মধ্যে দিয়ে কেটেছে। এটা আমার একার সাফল্য এটা তো কখনোই না। কাজই ছোট কাজ নয়। অভাব, দারিদ্র্য কখনো মানুষের পথে বাধা হতে পারে না। আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে? আমার ওই 11 বছর বয়স থেকেই আমার জীবনের যাত্রা শুরু হয়েছে। এমন কোনো ব্যাপার হয়েছে কি যেটা আপনাকে বেশি ইমোশনাল করেছে? কোভিড-19, ওই সিঁদুর পড়ছে, চুল বাঁধছে, স্বামী যে মারা গেছে, এরকম কি দেখেছি আমি চোখের সামনে। নমস্কার সকলকে স্বাগতম আমাদের পডকাস্ট টক টু ইনফিনিটিতে, যেখানে আমরা কথা বলি বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প। তেমনই আজ আমাদের সাথে আছেন এক বিশেষ অতিথি, গৌতম মুখার্জি, যাকে আমরা সকলে নটুদা নামে চিনি। তিনি একজন সফল উদ্যোক্তা, সমাজসেবী এবং জীবন সুরক্ষা হাসপাতালের প্রতিষ্ঠাতা। নমস্কার নটুদা। নমস্কার। আচ্ছা দাদা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে এবং যাত্রাটা কি করে শুরু হলো? ছোটবেলাটা আমার খুব কষ্টের মধ্যে দিয়ে, অভাবের মধ্যে দিয়ে কেটেছে। যাত্রা শুরু তো আমার সেদিন থেকেই হয়েছে, যেদিন আমি ছোটই ছিলাম, যেদিন আমার একেবারে ছোট 11 বছর বয়স ছিল। তখন থেকেই আমার জীবনের লড়াই শুরু হয়ে গিয়েছিল। যদি সেই অর্থে বলেন, তাহলে আমার ওই 11 বছর বয়স থেকেই আমার জীবনের যাত্রা শুরু হয়েছে, লড়াইয়ের যাত্রা আমার শুরু হয়েছে। সে তখন থেকে লড়াই করতে করতে আজ পর্যন্ত আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেটাও কিন্তু লড়াই বাদ দিয়ে নয়। আজও পর্যন্ত সমান লড়াই চালিয়ে যাচ্ছি। তখন এক ধরনের লড়াই ছিল, তখন নিজের পেটের ভাতের লড়াই ছিল। এখন অনেক মানুষের জন্য লড়াই করতে হচ্ছে, যে সব মানুষের ভালো তো করতে পারবো না আমি, কিন্তু তার মধ্যেই যতটা মানুষের জন্যে লড়াই করে আমি ভালো রাখতে পারি, সেই চেষ্টা, সেই লড়াই আমার প্রতিনিয়ত আছে। আচ্ছা, আপনার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জটা কি ছিল যেটা আপনাকে বদলে দিয়েছিল? জীবনে আমার বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমি বললাম যে অভাবের মধ্যেই তো বড় হতে শিখেছি, তো আমার জীবনে একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল যে আমার একটা এত বড় পরিবার। আমাদের বাড়িতে আমরা 9 জন ছিলাম, বাবা মায়ের সন্তান, আর বাবা মা ছিলেন। তাহলে এইটা আমার কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল যে আমাকে এই এতগুলো মানুষের খাওয়ার থাকার জোগাড় করা, এটা আমাকে করতেই হবে। এবং এই চ্যালেঞ্জ নিয়েই আমি জীবনের যাত্রাটাকে শুরু করেছি। আর সেই চ্যালেঞ্জকে যখন গ্রহণ করেছি, আস্তে আস্তে সাফল্য পেয়েছি। এবং এই যে জার্নিটা, মানে এই যে আমাদের শুরু, আমরা যে যাত্রা, যখন আমরা বলি যে মানে আমাদের এতজনের জন্য ভাবতে হচ্ছে, সেই যে শুরুটা, মানে সেটা একদম ওই 11 বছর বয়স থেকেই। 11 বছর বয়স 11 বছর বয়স থেকেই 11 বছর বয়স থেকে, যে আমাকে মানে 11 বছর বয়স। এই কারণে আমি বলছি যে আমি তখন ক্লাস 5-এ পড়তাম। সেই 5-এর পড়া ছেড়ে দিয়ে এসে আমাকে ওই লড়াইয়ের জন্যে কাজ করতে হয়েছিল। এবং সে কাজ আজকের দিনে বললে মনে হবে যে আমি একেবারে ছোট, মানে কাজের কখনো ছোট বড় হয় না। তো আমি ওই চায়ের দোকানে কাপ প্লেট ধোয়া থেকে আমার জীবনের কাজ আমি শুরু করেছি। ক্লাস 5 মানে অনেকটাই ছোট তখন, মানে মানুষের মধ্যে সেই ধারণাটাই হয় না যে আমরা কি করব কি না করব। সেই সময় থেকে যাত্রা শুরু, মানে একটা বাবা মা কি চায়? বাবা মা চাই এটাই যে লেখাপড়া না হোক, আমার ছেলেটা বেঁচে থাক। তো বাঁচার জন্যই আমার মা দিয়ে এসেছিল, বলেছিল এখানে খাটবি, খাবি, পেট ভরে খাবে, আগে খেয়ে বাঁচ, আগে বাঁচতে হবে, তো তারপরে লেখাপড়া যা হবে না হয় না। তো সেই বাঁচার তাগিদে কাজ, বাঁচতে গেলে খাটতে হবে, এখান থেকেই শুরু।
আচ্ছা, এই যে নটুদা নামটা, এটার পিছনে কি কোনো গল্প আছে? না, নটুদা নামটা সেই অর্থে কোনো গল্প আগের থেকে তো ছিল না, কারণ আমি যখন জন্মেছি তখন আমার বাবা আমার নাম দিয়েছেন। আচ্ছা, আপনার বাবা তাহলে আপনার নাম দিয়েছে? হ্যাঁ, এটা যে আমি বড় হওয়ার পরে নটু হয়েছে সেরকম কিছু নয়। এটা আপনি যেটা বলতে চাইছেন বুঝেছি আমি, সেটা আমি বলছি যে আমি সবাইকে বলি, প্রত্যেককেই বলি যে বাবার দেওয়া নাম কখনো মিথ্যে হয় না। একটা ছেলেকে বাবা যখন বলে যে একটু ওই হাবলু বলে ডাকে, দেখবেন কিরকম একটু সরল সাদাসিধে টাইপের, মানে বাবার নামের সাথে দেখবেন মিলে যায়। কাউকে যদি কালু বলে ডেকেছে তো দেখবেন ছেলেটা একটু গায়ের রংটা কালোই হয়। আমি দেখেছি বাবার নাম, দেওয়া নাম কখনো মিথ্যে হয় না। তো বাবার তখনকার দিনে হয়তো মনে হয়েছিল যে নটু নাম আমার, কিন্তু পরে আমি এটাকে ভেঙেছি, এটাকে বিশ্লেষণ করেছি যে এর তো একটা কিছু অর্থ হবে। তাহলে আমি এটাকে বললাম যে এটা নটু, এটা দ্বিতীয় নেই, অদ্বিতীয়। মনে হয় আমার এটা কপালে আছে, সেই জন্যই বাবার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল যে নটু নাম একদিন হয়তো এটা হতেও পারে, যে নটু দ্বিতীয় আর নেই, একটিই আছে, সিঙ্গেল পিস। এটা দারুণ বিশ্লেষণ একটা। হ্যাঁ, খুব সুন্দর, নটু। আচ্ছা, এই যে বাঁকুড়া জীবন সুরক্ষা হাসপাতাল, এটা শুরু করার আইডিয়াটা কি করে আপনার এলো মাথায়? জীবন সুরক্ষা হাসপাতাল করার আইডিয়া বলে কোনো আলাদা আইডিয়া নেই। যে আমি ছোটর থেকেই সামাজিক কাজের সাথে যুক্ত আছি। এমন এই বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে গরিব মানুষ, অসহায় মানুষ, যাদের সেই অর্থে তাদের টাকা পয়সা নেই, তাদের লোকবল নেই, এরকম মানুষ অসুস্থ হলে, এমন কোনো রোগে আক্রান্ত হয়েছে যেটা বাঁকুড়ায় চিকিৎসা করা সম্ভব নয়, আমি সেই সব পেশেন্টদেরকে নিয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে, আপনার ভেলোরে, চেন্নাই অ্যাপোলোতে, দিল্লির এইমসে আমি ঘুরে বেড়াতাম শুধুমাত্র মানুষের চিকিৎসার কারণে। এই চিকিৎসার কারণে ঘুরতে ঘুরতে আমার এই মানুষের চিকিৎসা করার একটা মানসিকতা, একটা প্রবণতা আমার তৈরি হয়েছে। তেমন তো জীবনে শখ ছিলই যে যদি কখনো নটু পয়সা করতে পারে তো একটা হাসপাতাল যদি তৈরি করতে পারে তাহলে মানুষের কাজে লাগবে। তাই আমি বলছি যে এটাও ঠিক মানুষের কাজ করতে যে হয়েছে তা নয়। একদিন এমন দিন ছিল যে 1984 সালে আমার মায়ের যখন ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, সিবিএ ব্রেন স্ট্রোক, সে আমার মাকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। তো সেদিনও তো আমি টাকা পয়সার জন্যে আমার মায়ের চিকিৎসা করাতে পারি। আমার মা 20 ঘন্টা পরেই মারা গেছিলেন। তো সেখান থেকে তো একটা আমি যদি করতে পারি, একটা হাসপাতাল আমাকে করতে হবে। আর এই হাসপাতালের কাজ করতে করতেই আমি যখন মানুষের কাজ করতে যেতাম বাইরে, তখনই দেখবেন সল্টলেকে সুরক্ষা হাসপাতাল বলে একটি হাসপাতাল ছিল। সেখানে ওই ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায়, উনি ডাইরেক্টর ছিলেন। তো আমি বাঁকুড়া থেকে পেশেন্ট নিয়ে যেতাম, পেশেন্ট ভর্তি করতাম, তো উনি আমাকে ভীষণ স্নেহ করতেন। আচ্ছা। তো ওর সাথে আমার একটা ভীষণ মানে ভালো সম্পর্ক হয়েছিল। আমি মনে করতাম একটা এত বড় মাপের মানুষ, সে আমার মতো একটা এই ধরনের ছেলের সাথে এত ভালো ব্যবহার করে। হ্যাঁ, আমি গেলে আমাকে তার অফিসে নিয়ে গিয়ে বসাতো। তো আমার সেখান থেকেই সুরক্ষা নামটা এসছিল। আমি যখন নিজে হাসপাতাল করেছি তাই এটার নাম দিয়েছিলাম জীবন সুরক্ষা হাসপাতাল। এখন আমার হাসপাতাল জীবন সুরক্ষা একটা নয়, আরেকটা আছে, দুটো হাসপাতাল। আমার একটা ওই জঙ্গলমহলে আছে। এটাও মনে হয়েছিল যে এই জঙ্গলমহলের দিকে আদিবাসী গরিব মানুষ প্রচুর আছে, তো এদের যদি খানিকটা চিকিৎসা দিতে পারি, সেই জন্য আমি একটা জঙ্গলমহলে হাসপাতাল করেছি। ওটাও এ গ্রেডেরই হাসপাতাল, ওটাও বড় হাসপাতাল। এই যে আপনার জীবন সুরক্ষা হসপিটাল, তো এটা যখন আপনি শুরু করেছিলেন, সে শুরু করার টাইমে মানে এমন কিছু কি ফেজ ছিল যে একটা স্ট্রাগল ফেজ হয়, যে কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়েছেন বা কিছু? এমন দেখো, আমি জীবন সুরক্ষা হাসপাতাল করতে গিয়ে আমাকে এটা ফেস করতে হয়েছে, সেটাকে ওভারকাম করে আমি হাসপাতালটাকে করেছি।
এটা হাসপাতালের ক্ষেত্রে নয়, এটা জীবনের যতগুলি কাজ তুমি করতে যাবে প্রতিটা মুহূর্তেই, মানে প্রতিটা কাজেই তোমার বাধা কিছু থাকবে, এবং সেটা কোনো মস্ত বড় বাধা হয়ে পড়ে আসতে পারে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে, এবং করলেই দেখবে তারপরের বিষয়টা একদম সহজ সরল হয়ে যাবে। আমি এটা মানি, আমি এটা সবাইকেই বলি যে আমার কোনো কাজ যদি আমি একটা ভালো কাজ করতে যাই তো একটা প্রচণ্ড রকমের একটা বাধা আসে, এবং একটা সময় মনে হবে যে আমি এই কাজটা করতে পারবো না, কিন্তু আমি হাল তো ছাড়ি না। আমি জানি এটা হবে, এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব, এখান থেকে পিছিয়ে আসার কোনো জায়গা নেই। আমি যখন জীবন সুরক্ষা হাসপাতাল করেছিলাম তখন একজনের বাড়িতে ভাড়া নিয়ে পরে করেছিলাম। আচ্ছা। তো সেই বাড়িটার ভাড়া যে ডাক্তারবাবু বাড়ি ছিল, সেটা এটা নার্সিংহোমই ছিল, কিন্তু আমার এই হাসপাতাল চালু করার পরে ওনারা আমাকে ওই হাসপাতালটা আর করতে দিলেন না। ওরা আমার হাসপাতালের নামে সিএমএইচকে কমপ্লেন করে আমার লাইসেন্সটাও বন্ধ করে দিল। আচ্ছা। আমি ওই একটা সময় নিয়ে আমি একটা 1.5 বছর কোর্ট থেকে সময় পেয়েছিলাম, কিন্তু ওরা যখন আমাকে সিএমএইচ লাইসেন্স দিল না, আমি তখন করলাম যে একটা এত চালু করলাম হাসপাতালটাকে, তাহলে সেটা তো আমি একদম মানে পথে বসে গেলাম। তো আমি সেটা হাইকোর্ট গেলাম, হাইকোর্টে যে চেষ্টা করলাম, তারপরে এখানে কোনো ভদ্রলোকের মধ্যস্থতায় সেটা আমাকে একটা 1.5 বছর সময় দেওয়া হলো। 1.5 বছরের মধ্যে আমি একটা বিল্ডিং করে আমি নিজস্ব হাসপাতাল তৈরি করতে সক্ষম হলাম। এবং আজকের দিনে আমি এটাই তো সবসময়তে বলি যে সেদিনে ওই ভদ্রলোক ভাগ্যি সেটা করেছিল, যে আমাকে হাসপাতাল থেকে উচ্ছেদ করার চেষ্টা যদি না করতো তাহলে আজকেও হয়তো আমি সেই ভাড়া বাড়ির মধ্যেই থাকতাম। তাইলে যখনই কোনো বাধা আসে, যখনই এই ধরনের কোনো বিপদ মনে হয়, তখনই মনে হয় যে বোধহয় আকাশটা ভেঙে হুড়মুড় করে পড়ে গেল। আলটিমেট কিন্তু ভালো হয়, এবং এই ভালোটা হওয়ার জন্যই খারাপটা হয়েছিল। আমি প্রতিটি ক্ষেত্রে জীবনের দেখে নিয়েছি যে আমার খারাপ হয়েছে, খারাপটা যদি না হতো তাহলে আমার এই ভালোটা হতো না। তাহলে খারাপটা হলেই অপেক্ষা করবে, ভালো দিন নিশ্চয়ই আসবে, ভালো তোমার হবে, এই ভরসা নিয়েই চলি। জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই যা কিছু হচ্ছে সেটার একটা কোনো কারণ আছে। হ্যাঁ, তুমি বড় কোনো কিছু একটা করতে গেলে একটা বাধা আসবে, ওভারকাম সেটাকে তোমাকে করতে হবে। দেখো, এটাকে ছেড়ে দিলে চলবে না, হাল ছাড়লে চলবে না। এই যে এইটা আজকে হচ্ছে, এই বাঁকুড়ায় এই যেরকম ধরনের আমি আজকে বসে আছি, আমি তোমাদের সামনে বসে কথা বলছি, তা আমার কাছে তো একেবারে নতুন। আমরা তো এইসবে অভ্যস্ত নই। আজকাল হয়তো নিজের চেয়ারে বসে, টেবিলে বসে এরকম 2-4টা কথা বলি, কিন্তু এরকম ঝকঝকে আলো জ্বলছে, এ তো দেখেই নার্ভাস লাগছে। তাহলে যে এটা যে করছো, এটা তো এখানেই সীমিত থাকলে, সীমাবদ্ধ থাকলে চলবে না। এটা তোমাদেরকে বড় করতে হবে, আরো বড় করতে হবে। বড়র কোনো শেষ নেই। আর এই বড়টা যে করবে, এটা মানুষ বলতে পারে যে তোর আর কত চাই রে, আমার চাই না, কিন্তু আমার জন্যে অনেকের হবে। সেই টার্গেট যদি না থাকে তোমার, তাহলে কখনো সামনে এগিয়ে যাওয়ার জায়গা কিন্তু নেই। প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য যে লড়াই আছে, সে লড়াই করতেই হবে। আজকে যে একটা ছোট ঘরের মধ্যে আছি, আশা করব আমি যে এর পরের বারে যেদিন আমাকে তোমরা ডাকবে, সেদিন আর এইরকম ছোট ঘরের মধ্যে থাকবো না, আরো অনেক বড় হবে, অনেক ছেলেমেয়েরা থাকবে। আমাদের বয়স হয়েছে, বড় হয়েছি, বুড়ো হয়েছি। এখন আমি বলি, এখন আমরা তো তোমাদের কাছে শিখি অনেক কিছু, এগুলো তো তোমাদের কাছে আমাদেরকে শিখতে হয়। আমি জীবনের প্রতিটা মুহূর্তে আমি যেখানে যাই সেখানে কিছু শিখে আসি, এবং সেটা আমার জীবনে কাজে লাগায়। এই আমি এসছি, তুমি কিছু শিখবে, তোমার কাছে আমি কিছু শিখবো, এটা নিয়েই সামনে যেতে হবে। বাধা আসবে, কাজ ছেড়ে দেও না কখনো। এদিন একটা শেষ সময় ছিল না গান, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠচান ছাড়ো জোরে। তো এটা তো সত্যি কথা, এটা বাস্তব কথা। আচ্ছা, আপনার এই যে এত ক্রিয়াকলাপ বা এত কাজকর্ম,
তো এই কাজকর্ম করার যে মোটিভেশন বা জীবনের মোটিভেশন যেটা বলি, সেটা কি বা কে, যদি বলেন? তো অনুপ্রেরণা তো আমার বাবা, আমার মা। সাধারণ জীবনযাপন। বাবা ছিল তো একজন বাসের কন্ট্রাক্টর, বাসের টিকিট করতো সারাদিন, ওই হ্যাসেল আর ওই টিকিটের ব্যাগটা কাঁধে নিয়ে সারাদিন কাটাতো। তো সেখান থেকে দেখেছি তো বাবাকে, যে আমার বাবা কত পরিশ্রম করতে। তো আজকে হয়তো বাবা সেই পরিশ্রমের ফলে আমাদেরকে প্রতিদিন বাবা যে পেট ভরে খাবার বলি সেটাও বাবা আমার জোগাড় করতে পারতেন না, কিন্তু পরিশ্রমের কোনো অন্ত ছিল না। বাবার যা টাকা পয়সা ছিল তাতে আমাদেরকে লেখাপড়া শেখাতে পারেনি, কিন্তু বাবা যা শিখিয়ে গেছে সেটা পৃথিবীর আর কেউ পারবে না। বাবার কাছে আমরা যা পেয়েছি, হয়তো আমার বাবা নেই, তো বাবা আজকে হয়তো বাবা খানিকটা দেখে গেছে, আমরা বড় হয়েছি দেখে গেছে, হয়তো এটা বিশ্বাস করতে পারছে না যে আমার সেই ছেলে নটু আজ বাঁকুড়া জেলাতে দুটো বড় হাসপাতাল করে এই হাসপাতালগুলো ভালোভাবে পরিচালনা করতে পারছে, মানুষের সেবা করতে পারছে। যদি এটা ঠিক হয়, বাবা যদি দেখতে পাচ্ছে, তো বাবা এটা মনে এত আনন্দ হচ্ছে বাবার। তো আমি সেই বাবার স্বপ্ন তো নয়, এটা বাবার স্বপ্নের মধ্যেও ছিল না, যেটা সেইটাকে করার আমার একটা চেষ্টা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বাবা মা না থাকলে, বাবা মায়ের এই অনুপ্রেরণা না থাকলে, আর আমার মা তো সে তো মানে আমার মা তো সবার মায়ের মতো নয়। আমার মা হচ্ছে বেচারা মা, যার সামনে 9টা সন্তান ছিল, এই 9টা সন্তানকে পেট ভরে খাওয়াতে পারতো না, তাহলে তার খাবারটুকু সন্তানদেরকে খাইয়ে দিয়ে দেখেছি আমরা যে দিনের পর দিন আমার মা কিছু খায়নি। তো এই মাদের তো অনেক স্বপ্ন ছিল সন্তানদেরকে নিয়ে, বাবা মাদের। আমি বলছিলাম যে ওই আমার মায়ের যে অল্প টাকা পয়সার জন্য মায়ের চিকিৎসা করতে পারিনি, তো আজ তো আমার মা দেখে যে আমি অনেক মায়ের চিকিৎসা করতে পারি, আমি অনেক মায়ের চিকিৎসা করতে পারছি, আর এটাতেই আমার মা বোধহয় আজকে সবচেয়ে বেশি খুশি হচ্ছে। তো আমার মোটিভেশন, ইংরেজিতে বলুন, অনুপ্রেরণা বলুন, সবই আমার হচ্ছে বাবা মা। আমি যা দেখেছি বোঝাতে পারবো না বলে, যে তারা কি প্রকৃতির মানুষ ছিলেন, তাদের কথা বললে শুধু বলাই যেতে পারে। আমার মা খুবই কষ্ট করেছেন। আমার মা রাতের বেলায় ঘুমোতে পারতেন না, বাবা রাতের বেলায় বাসের লাইনে যেতেন। আমার মা সকাল থেকে সেই এত ছেলে মেয়ে, তাদের জামা কাপড় কাচা থেকে রান্না করা থেকে শুধু পরিশ্রম করে গেছেন, এবং মা আমার অল্প বয়সে মারা গেছে, খুবই অল্প বয়সে। মা ওই 42 বছর বয়সে প্রায় না খেতে পেয়েই মা মারা গেছে। তো তাদের কথা তো ভুলবো না কখন, এটাকে আমি সাথে নিয়েই চলবো সারা জীবন। এবং বাবা মা আমাকে যা শিখিয়ে গেছে তা হচ্ছে যে আজকেও আমি পালন করি, তা হচ্ছে যে আমাদের ভাই বোন যারা রয়েছে, আমরা যৌথ পরিবার, আমরা একসাথে থাকি, আমরা এক বাড়িতেই থাকি, এক হাঁড়িতে রান্না হয়। আমার বাড়িতে আনন্দ ছাড়া কিছু নেই, এটা তো বাবা মা ছাড়া এটা সম্ভব হতো না। আপনি এই যুব সমাজকে, এখনকার যে যুব সমাজ আছে, তাদেরকে কি বার্তা দিতে চান? এই এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি আমি, এগুলো যুব সমাজের কাছে এই মেসেজটা যাওয়ার দরকার। হ্যাঁ, বলছি যে আমার জীবন চলার পথটা আমার খুব সহজ, খুব সরল।
ছোট থেকে বড় হওয়া, আমি যেভাবে বলছি আমার তো এরকম করেই চলা। এটা খুব কঠিন কাজ নয়, এটা খুবই হচ্ছে যে সহজ কাজ। এখন যুব সমাজ বলতে এই আপনারা বললে ভুল হবে, তোমরাই। আমি বলবো যে কোনো কাজই ছোট কাজ নয়। জীবনে এমন কোনো কাজ যে কাজটা ছোট কাজ, এমন কোনো কাজ নেই। অনেক ছোট কাজ থেকে জীবনে যদি কারোর লক্ষ্য থাকে, তাহলে অনেক বড় কাজ করা যায়। আর অভাব, দারিদ্র কখনো একটা মানুষের পথে বাধা হতে পারে না। অভাব যতই থাক, দারিদ্র যতই থাক, আমার সাফল্যের পথে এরা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, যদি আমার পরিশ্রম থাকে। আমাকে কেউ কখনো কোনোদিন কোথাও জিজ্ঞেস করেছিল, ফোনে একটা এই টিভি চ্যানেল, যে এরকম আপনার মতো যদি হতে চায় যুব সমাজের কেউ, তো তাদের জন্য আপনি এমন কিছু আপনি বলুন, এই তিনটে জিনিসকে যদি তারা করতে পারে, তাহলে জীবনে আপনার মতো হয়তো সাফল্যের জায়গায় তারা যেতে পারবে। তো আমি আজকে বলবো সবাইকে, প্রত্যেককেই, তোমাদেরকেও বলবো যে জীবনে যদি বড় হতে হয়, তাহলে আমি বলি যে দুটো জিনিস নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়, নিজের অভ্যেসের মধ্যে নিয়ে আসতে হয়। একটা হচ্ছে সহ্য করা শিখতে হবে, একটু সহ্য করা শিখতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। যে কোনো একটা খারাপ কাজ যদি না আসে আমার জীবনে, তাহলে এটা ভালো কিছুতেই পারে না হতে। এবং যখন আমি পাবো, অনেক ডবল করে পাবো, 4 গুণ করে পাবো, তো তার জন্য কি হচ্ছে, আমাদের একটু ধৈর্য রাখতে হয়। আজকেই করলাম, আজকেই রেজাল্ট, এমনটা না ভাবাই ভাববার, অপেক্ষা করতে হবে। আমি বলছি যে একটা মানুষ যদি ধৈর্য আর এই সহ্য, এই দুটো জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, নিজের কন্ট্রোলে, তাহলে সে বড় হবেই। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর এমন অনেক ছেলেপেলে আছে তো, যে এই মাত্র দুটো সহজ জিনিস, এটা তো আমি করতেই পারবো। তা যদি আর একটা করে, 3 নম্বরটা হচ্ছে আরো সহজ, তা হচ্ছে মানুষের কথা শোনার অভ্যেস করতে হবে। মানুষ যা বলবে তা শুনতে হবে। আমরা পণ্ডিত লোক, কেউ কিছু বলতে আমি বলি ওগুলো আমি জানি নে, আমাকে দরকার নেই বলার, তাহলে সে তো বলবে না। আর তাই বলি যতগুলো আমার জিনিস জানা আছে ও বলছে সেগুলো তো আমি নিচ্ছি না, কিন্তু বলতে এমন কোনো একটা জিনিস বলতে পারে যেটা আমার জীবনে একটা ভয়ানক কাজে লাগতে পারে, সেটাকে তো নেবো আমি। তো তার জন্য তাকে বলার সুযোগ দিতে হবে। আমি যদি কথাটা শুনি, আমার তো কোনো কষ্ট নেই। এই কথা শোনার অভ্যেস, সমস্ত জায়গায় সমস্ত ধরনের মানুষের কথা শোনার অভ্যেস, এটা প্রতিটি মানুষের করা উচিত। রেগে যাওয়া চলবে না। রাগলে মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ঠান্ডা মাথায় নিতে হয়। সেই জন্য আমার রাগ নেই। তো পরিবারের ভূমিকাটা কতটা আপনার এই কাজের জগতে বলুন, বা আপনি যে এই জায়গায় আছেন, পরিবার কতটা আপনাকে সায় দিয়েছে? আমি যদি বলি, এটা প্রশ্নের মধ্যেই ভুল আছে। যে কেন আপনি বলবেন যে এটা আমার সাফল্য, কেন আপনি বলবেন না যে এটা আমাদের পরিবারের সাফল্য? হ্যাঁ, এটা আমার একার সাফল্য? এটা তো কখনোই নয়। একদম। হয়তো আমি মানুষের সাথে মিশি, আমি একটা সামাজিক কাজকর্মের মধ্যে থাকি, আমার পরিচিতিটা একটু বেশি, কিন্তু যদি বলেন যে সাফল্য, তাহলে এটা আমার গোটা পরিবারের সাফল্য। এটা সবার পরিশ্রম, সবার ত্যাগ, সবাই মিলে আমরা মিলেমিশেই বড় হয়েছি, সবাই মিলেই আমরা এই সাফল্যটা নিয়ে এসেছি। গোটাটাই আমার পরিবারকে জড়িয়ে
আলাদা করে পরিবারের কোনো সহযোগিতা এটা বলার কোনো জায়গা লাগে না, এটা আমাদের পরিবারেরই সকল। আগামী 5-10 বছরে আপনার প্ল্যান কি আছে? আমি এখন যেটা ভেবেছি, আমি যেটা করতে যাচ্ছি, সেটা আমি একটা ক্যান্সার হসপিটালে, আমি চোখের সামনে দেখছি এখন প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে ক্যান্সার আক্রান্ত মানুষ জানা যাচ্ছে। বাঁকুড়ার মানুষ গরিব মানুষ, এরা চিকিৎসা করা সেভাবে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি একটা ক্যান্সার হসপিটাল করার জন্য অলরেডি আমি একটা রেডিওথেরাপি মেশিন বুক করেছি এবং ARB থেকে আমাদের একটা পারমিশনও নিয়েছি এবং বিল্ডিংটাও আমার একটা প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা স্যাংশনের জন্যই গেছে। যেটা ক্যান্সার হসপিটাল আমাকে বাঁকুড়াতে করতে হবে, বাঁকুড়ার মানুষের কাছে এটা আমাকে নিয়ে আসতেই হবে। আর যদি মা চায়, আমার ইচ্ছে থাকলে তো হবে না, মাকে বলতে হবে, মাকে চাইতে হবে। আমি যদি পারি করতে, তখন ভবিষ্যতে একটা মেডিকেল কলেজ করার কথা ভাববো। আমি ভাবছি, ভাবনা আছে, কিন্তু তার এখনই কোনো কাজকর্ম হয়নি। এখন জমি টমি দেখছি আমি, যদি মানুষের সহযোগিতা আছে, মানুষ আমাকে সবসময় আশীর্বাদ করেন, বাঁকুড়া জেলার মানুষ, তো আমিও যদি মানুষকে এটুকু দিতে পারি সম্মান, এটা আমি চাইছি যে এটা আর 5-10 বছরের মধ্যে, তারপরে তো আমি এখনই বুড়ো, তারপরে তো আরো বুড়ো হয়ে যাব, তখন আর কিছু পারবো না। তো এখন এই 5-10 বছরের মধ্যে আমার প্ল্যানিং হচ্ছে এইটা, যেটা ভাববো, এমন কিছু ভাববো যা আমি মনে করি আমি তা করতে পারি, আমি তা করতে পারবো। এমন কিছু ভেবে লাভ নেই, আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই যেটা আমি পারবো না করতে। তো এটা আমি মনে হয় এটাকে করতে পারবো। মা চাইলে এই 5-10 বছরের মধ্যে, আমার 10 বছর লাগবে না, 5 বছরের মধ্যেই এগুলো আমার হবে। আচ্ছা, আপনার হাসপাতালে এমন কোনো ব্যাপার হয়েছে কি যেটা আপনাকে বেশি ইমোশনাল করেছে? কি বলছো তুমি? মনে নেই COVID-19 যখন এসছিল, তখন আমি রাতের পর রাত ঘুমোতে পারিনি। তো আমি বাড়ি এসছি যদিও রাতের বেলায়, কিন্তু সারা রাত্রি আমি জেগে আছি, টেলিফোনে আছি। আমার স্ত্রী আমাকে বলছে যে তুমি নিজেই পাগল হয়ে যাবে, এত সারা দিন তুমি খাটছো, সারা রাত্রি জাগছো। আমি বলছি যে এমন ঘটনা যে আমি দেখেছি যে আমাদের যে মর্গ রয়েছে, যে ড্রয়ার রয়েছে, ওপরে মা আছে, নিচে ছেলে আছে। ভাবা যায় কি দিন গেছে। আমি বলছি যে একজন মা আমাকে বলছে এ বাপ, বলছে একবার সন্তোষকে ডেকে দে। সন্তোষ মানে ওই ভদ্রমহিলার ছেলে। বলছে ডেকে দে, ও তো আমার কাছে 3 দিন দেখাও করে নেই। সন্তোষ ভর্তি হয়েছিল মেল ওয়ার্ডে হয়তো, আর ভদ্রমহিলা হয়তো ফিমেল ওয়ার্ডে। সন্তোষ ICUতে শিফট করার পরে 2 দিন আগেই সন্তোষ মারা গেছে। মা জানে না যে তার ছেলে মারা গেছে। আমি বলছি স্বামী স্ত্রী ভর্তি হয়েছে। আমি দেখেছি তার স্ত্রী প্রতিদিন বিকেলবেলা ওই সিঁদুর পরছে, চুল বাঁধছে, আর তার স্বামী যে মারা গেছে একসাথেই ভর্তি হয়েছিল, বিহার থেকে এসেছিল। এরকম কি দেখেছি আমি চোখের সামনে। মানে যতটুকু পারতাম কাজ করতাম, সারাদিন হাসপাতালে পেশেন্টদের কাছে থাকতাম, পেশেন্টদের গায়ে মাথায় হাত বোলাতাম, পেশেন্টদেরকে সাহস দিতাম। আমার নিজে 3বার কোভিড হয়েছে। তো সে তো এক মানে মর্মান্তিক ঘটনা। এটা তো মানে ভাবতে গেল আজও আমার মানে একটা শিহরণ হয়।
কি দিন গেছে, কি দিন গেছে, এমন দিন যেন না কখনো দিন দেখতে হয়। প্রতিদিন মাকে বলতাম যে মা এরপরে তুলে নাও মা, অনেক হয়েছে। সে ভয়ানক ঘটনার মধ্যে দিয়ে পেরিয়েছি। যারা হাসপাতাল করেছে তারা চোখের সামনে দেখেছে, আমি তো বিশেষ করে দেখেছি। আমি প্রথম দিন থেকেই হাসপাতালে কোভিড পেশেন্টও নিয়েছিলাম। মানুষের যে শ্বাসকষ্ট হচ্ছে, মানুষকে একটু অক্সিজেন দিলে মানুষ সারাদিন চেয়ারে বসেই থেকে যাচ্ছে, বলছে বেডের দরকার নেই কিন্তু একটু অক্সিজেন লাগবে। সেইটা তো একটা মানুষকে তো নাড়া তো দেবেই। এই ভয়ানক এক কোভিড বের করে এসছি আমরা। এটা যেন না তোমাদের জীবনে কখনো তোমাদেরকে আর ফিরতে হয়, কারণ তোমাদের এখনো তো লম্বা জীবন। তো এটা আমাদের হাসপাতালের কাছে একটা বড় দুঃসময় ছিল, বড় দুঃসময় ছিল। দুর্গা পুজোতে তো অনেক ধরনের থিম দেখে থাকি, কিন্তু এই যে আমাদের বাঁকুড়াতে লোখাতড়াতে মায়ের যে আরাধনা, এখানে এই যে থিমের কনসেপ্টটা আপনাদের কিভাবে মাথায় এলো? তো লোখাতড়াই যদি পুজো হয়, মায়ের পুজো, তো এই ভাবনা যদি আমার এসছে তো আর কেউ নয়, তো আমার মাই দিয়েছে ভাবনাটা। মা তো অন্ধকারের মধ্যে ছিল অনেক অনেক বছর ধরে, আর আমি তো এমন ভাবে মায়ের ভক্ত ছিলাম না। আমি 2004 সালে মায়ের কাছে এসেছিল। আমি খুব যে মায়ের ভক্ত ছিলাম, আমি প্রতিদিন পুজো করতে যেতাম তা কিন্তু নয়, মাই আমাকে ডেকে নিয়েছিল। এখন আমি বুঝি। এবং মায়ের যে ভাবের পুজো হচ্ছিল, শুধু থিম বললে তো ভুল হবে, গোটাটাই পরিবর্তন হয়েছিল। আমি যখন গেলাম তখন দেখলাম প্রথম বছর যে ওই গন্ধেশ্বরী নদী থেকে জল নিয়ে মায়ের পুজো হচ্ছে। তো গন্ধেশ্বরী নদীতে দেখলাম যে বাঁকুড়া শহরে ওই হাইড্রেন দিয়ে যে জলটা আসে, তখন সেটুকুই জল শুধু নদী দিকে বয়ে যায়, আর সেটা দিয়েই মায়ের পুজো হচ্ছিল। তা বললাম এটা তো চলবে না, এটা করা যাবে না। তো মায়ের জন্য তো আমরা করার জন্যই প্রস্তুত, মায়ের জন্য তো আমাদেরকে করতে হবে। তো আমরা ওই শুশুনিয়ায় ধারার জল, আমার ওইখানের 500 জন মা বোনকে নিয়ে আমি শুশুনিয়া যেতাম ধারা থেকে জল নিয়ে আসতে, এখনো যাই। তো সেই 500 জন মা বোন যে আমার লোখাতড়ার মায়ের জন্য, মায়ের বাড়ির জন্য সেই জল নিয়ে এসে আমরা মায়ের মন্দিরে স্থাপন করে সেটাতেই আমাদের মায়ের পুজো করতে। আমার মনে হয় যে এই থিম, আমি যে থিম তো সবটারই যখন পরিবর্তন হয়েছিল, তখন যেভাবে পুজো হচ্ছিল সেই পুজো পরিবর্তন করতে যে মানুষের আজকে চাওয়া পাওয়া, মানুষ কি চাইছে, আমরা তো লোকাতড়ার লোকজন তার বাইরে নই। তাহলে আমরা মানুষের চাওয়ার মর্যাদা দিতে যেয়ে তখন দেখলাম যে দুর্গা পুজোগুলো এত ভালো করে মানুষ নিচ্ছে কেন, থিম হচ্ছে বলে। তো আমরা বললাম তো আমরা লোকাতড়া কিসের কম আছে, আমরা থিম করতেই পারি। তো আমরাও তখন এই থিমের পুজো লোকাতড়ায় শুরু করলাম। এবং ওই 2004 সাল বাদ দিয়ে আপনারা দেখুন যে আমি 2005 সাল থেকে ওই চন্দননগর থেকে লাইটের সজ্জা যে হয়, তা হচ্ছে যে চন্দননগরের থেকে লাইট আমাদের বরাবর নিয়ে আসি, আজও এই বছরও হয়েছে। এবং ফুল, প্যান্ডেল, এগুলো সবই বাইরের থেকেই আমরা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত মানুষ লোকাতড়ার মায়ের দর্শন করে, লক্ষ লক্ষ মানুষ, আমি যে হাজার হাজারে বললে সত্যিকারের কম বলা হবে, কয়েকদিনে লক্ষ লক্ষ মানুষ মায়ের দর্শন করে। এবং আমরা যে একটা মেলা করি, এই মেলাটা যারা মেলা করতে এসে তারা বলে যে এরকম মেলা পশ্চিমবাংলায় নেই, আমরা কোথাও পাই না। আমরা এই লোকাতড়ার মেলা হচ্ছে সারা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে হিট মেলা। তা আমি বলছি সেটাও তো মায়ের জন্যেই। এবং লোকাতড়াতে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, প্রায় আমি বলছি এখন সম্পূর্ণটা না হতেও পারে, আস্তে আস্তে হয়ে যাবে, দল মত নির্বিশেষে সবাই
সব পাড়া, সবার ইনভলভমেন্ট, এটা আমি সবাইকে করতে পেরেছিলাম। এবং সবাই মনে করে যে লোখাতড়াটা আমার পুজো। এটার জন্যই কিন্তু একটা এত বড় একটা থিম বলুন, আর এত বড় করে আমরা এই লোখাতড়ার মায়ের পুজো, আমরা যে এই 6 দিন 7 দিন 8 দিন ধরে মায়ের উৎসবটা করি, সেটা কিন্তু মানুষের জন্যই সম্ভব হয়েছে। এবং ভবিষ্যৎ এটা দিন দিন আরো বড় হচ্ছে। এবং এবছরও আমি তো সারা বছর লোকাতড়া নিয়ে ভাবি, তো এবছরও আমি মনে মনে আমার একটা ভাবনা আছে। সেই ভাবনাটা গতবারে করতে পারিনি, এবার মনে হয় করতে পারবো। ভয় লাগে একটাই, যে ভালো জিনিস যদি কিছু করতে চাই বা করতে যায়, তার যে মানুষের ভিড়, সেই ভিড়টাকে মানে ঠিকঠাক করে এটাকে পরিচালনা করা, এটা পুলিশের পক্ষে একটা প্রচন্ড প্রেশার হয়ে পড়ে দাঁড়ায়। তো সেই জন্যই খুব বেশি কিছু আমরা নিতে পারিও না, সাহসও হয় না। আগে দেখবেন আমরা নদীর পাড়ে বাজি পোড়াতাম, সেটা এত লোকের জন্য আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। তো নতুন নতুন কিছু করার ইচ্ছে আমাদের আছে, সেটা আমরা করব। আর লোখাতড়া তো আমাদের প্রতিদিনের কাজ। লোখাতড়া আমাদের একসময় স্লোগান ছিল তো, যে বিশ্ব যখন ঘুমোয় তখন চির নিদ্রারত মানুষটির পরিবারের সাথে জেগে থাকি আমরা যারা লোখাতড়া, আমরা জেগে থাকি। আর ওই যে পরিবারের মানুষটি মারা যায় তারা জেগে থাকে, বাকি সারা পৃথিবী ঘুমোয়। তো এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে, এই অঙ্গীকার নিয়েই লোখাতড়ায় এসছি। লোখাতড়া দেওয়ার জায়গা, লোখাতড়া নেওয়ার নয়। আর এই যে ধরুন এই প্রত্যেক বছর একটার পর একটা আমরা থিম দেখতে পাই, মানে ধরুন আমরা এবছর দেখলাম একটা থিম, পরের বছর আমরা অপেক্ষা করে থাকি যে এর পরের বছর কি হতে চলেছে। তো এই যে আপনাদের নিজেদের মধ্যে এই যে প্ল্যানিং বলুন বা এই যে ভাবনাগুলো, এগুলো কতদিন আগের থেকে মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে যায়? যে এইটা আমি বললাম যে আমাদের ভাবনাটা সারা জীবন থাকে। কালকে তুমি যদি সৌরভ হও, তো তুমি যদি কালকে আমার কাছে গিয়েছিলে, তো আমি যদি দেখি তোমার মধ্যে এমন কোনো বিশেষ ধরনের কিছু আছে, যে তুমি যে কাজকর্মগুলো করো তার মধ্যে তোমার থিমের আইডিয়া থাকতে পারে, তো তুমি আমাকে একটা থিম সম্বন্ধে কিছু বোঝালে, ও কিছু বোঝালো, তোমারটাতে আমাদের যদি ভালো লাগলো, তোমাকে নিয়ে আলোচনা করে আমরা এই থিমটাকে যারা দিতে পারবে, আমরা তাদের সাথে কথাবার্তা বলে এটাকেই ফাইনাল করব। এবং এই চূড়ান্ত পর্যায়টা, এটা আমাদের এখন আলোচনা শুরু হয়েছে। আমরা এই রথের পরে পরে আমরা একটা সিদ্ধান্তে চলে আসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নটুদা, আপনার এই মূল্যবান সময়ের একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার এই জীবনযাত্রার গল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এরকম আরো অনেক গল্প নিয়ে আমরা আবার হাজির হব টক টু ইনফিনিটিতে। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার। নমস্কার।